বিরোধী দল এখন যে কাণ্ডটা করছেন তারা এমন একটা অবস্থা করছেন যে সংস্কার না হলেই স্বৈরাচার চলে আসবে, আর অতীতে যে স্বৈরাচার এসেছিল এর কারণ হচ্ছে সংবিধান। কিন্তু সংবিধান মেনে কোনো স্বৈরাচার আসে না, আর সংবিধান মেনে কোনো স্বৈরাচার যায়ও না, কারণ তারা তো সংবিধানে আইনের তোয়াক্কা করে না। ফলে যাওয়ার সময় যারা তাদেরকে বিদায় করে তারাও সংবিধানে আইনের তোয়াক্কা করে না। এবং এইটার কারণে যে ঘটনাটা ঘটে সেটাই আন্দোলন, সেটাই অভ্যুত্থান, সেটাই মনে করেন বিপ্লব। কিন্তু এই কাজটা সংগঠিত হয়ে যাওয়ার পরে, অর্থাৎ আপনি যখন অগণতান্ত্রিক শাসককে বিদায় জানাবেন, সেটা ভোটের মাধ্যমেই হোক আর আন্দোলনের মাধ্যমেই হোক, এরপরে কিন্তু সবাই নতুন আইন বানাতে বসে না। কেননা আপনি যে বলছিলেন উনি স্বৈরতন্ত্র, কেন বলছিলেন বলেন তো? এর কারণই হচ্ছে যে প্রচলিত যে নিয়ম কানুন সেটার ধারণ উনি ধারে না, বা সেই কাজগুলি ওনারা করে না। তার মানে ওই নিয়ম ফিরিয়ে আনতে পারলেই স্বৈরতন্ত্র চলে যায়। যেমন ধরেন পছন্দের লোকদেরকে সব নিয়োগ দেবে, দলীয়করণ করবে, অযোগ্য লোকজনকে জায়গা দেবে, মনের ইচ্ছা মতো এক ব্যক্তি যা বলবেন সেটাই আইন, সেটাই আদালত। এই যে একটা অবস্থা তৈরি হয়, সেই অবস্থাটা থেকে যদি আমরা সঠিক আইনে সঠিক জায়গাতে ফেরত যেতাম, যার পরিপ্রেক্ষিতে আমরা তাকে স্বৈরাচার বলতাম, তাহলেই তো হয়ে যায়। কিন্তু সেটা না করে তারা সংবিধানকে খোল নলচে পাল্টে তাদের ইচ্ছা মতো একটা সংবিধান তৈরি করার চেষ্টা করছেন, এবং তারা বলছেন এটা সংস্কার। এই সংস্কার নিয়ে যে আলোচনা হয়েছে সেই আলোচনার ব্যাপ্তি মাত্র 8 মাস। এবং এই সংস্কারের প্রপোজ করেছেন কারা? এই সংস্কার প্রপোজ করেছেন সুশীল সমাজের একটি অংশ, পুরো সুশীল সমাজ নন, এবং কিছু রাজনৈতিকভাবে উদ্দেশ্য রয়েছে এমন কিছু ব্যক্তি, এবং কিছু ব্যক্তি যারা মনে করেন যে তারা এগুলোর মধ্যে দিয়ে প্রচ্ছন্নভাবে রাষ্ট্রকে, সরকারকে আবার নিয়ন্ত্রণ করবে। তাহলে এই আলোচনাটা কোথায় গেলে এটা শুদ্ধ আলোচনা হয়? সংসদে গেলে। ফলে সংবিধানে কি সংস্কার হবে, সংবিধানে কি সংশোধন হবে, পুরো আলোচনাটা সংসদে হতে হবে। এবং এখন তারা সংসদে আলোচনা করুক। ওই যে বলে না যে ঠ্যাং নাই ঘোড়া ঘোড় দৌড়ে যায় আর কি। তো 9 মাস 10 মাসের রাজনৈতিক দল, এখনো যারা জীবনে চাকরি বাকরি করেন, একটা ব্যবসা বাণিজ্য করেন, এমন কিছু লোকজন, অনেক লোক আছেন যারা জীবনে রাজনীতি করেন নাই, রাজনৈতিক পদ্ধতি সম্পর্কে কোনো ধ্যান ধারণা নাই। অনেক লোক আছেন গত 17, 18, 20 বছর যাবৎ বাংলাদেশে ব্রেকফাস্ট করেন নাই, বাংলাদেশে ঘুম থেকে জেগে উঠেন নাই। এমন লোকেরা সবাই মিলে ঠিক করছেন কি বাংলাদেশকে ওনারা ঠিক করে দিবেন। বাংলাদেশকে ঠিক করবে সংসদ, এবং সংসদের মধ্যে দিয়ে এই যে বিপ্লব বলেন, অভ্যুত্থান বলেন, সেখান থেকে যে দাবি দেওয়া সেটা সংসদের ভেতরতে আলোচনা করে ঠিক করতে হবে। এই দিক থেকে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠিক জায়গায় আছে। কারণ এই সংসদকে অমর্যাদা করা, রাষ্ট্রপতিকে অমর্যাদা করা, যে কোনো সরকারি প্রতিষ্ঠানকে যা তা ভাষায় আক্রমণ করা, বয়োজ্যেষ্ঠদের গালিগালাজ করা, এইগুলা কোনো হতে পারে না। এবং আমি আপনাকে আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। যারা হাদিস সংগ্রহ করতেন তারা কি করতেন? যিনি হাদিস বর্ণনা করছেন তাকে নিয়ে গবেষণা করতেন, যে এই লোকটা সত্যি কথা বলে কিনা, এই লোকটা কি কাজ করে, এই লোকটা কেন এরকম করে। এবং আমরা একটা জায়গায় পড়েছি যে একজন ব্যক্তি তার ঘোড়াকে মিথ্যা দেখাচ্ছিলেন, বা উটকে মিথ্যা হাতের মধ্যে খাবার আছে এরকম মুট করে দেখিয়ে কাছে ডেকে এনেছেন, কিন্তু আসলে হাতে খাবার নাই। এটা দেখে নাকি যিনি হাদিস সংগ্রহকারী তিনি চলে গিয়েছিলেন। এই জন্য গিয়েছিলেন, বলেছিলেন যে ঘোড়াকে এরকম প্রতারণা করে সে তো আমাকে নাও সত্য বলতে পারে। ঠিক সেই রকম যারা বিপ্লবের স্টলওয়ার্ড, যারা বিপ্লবের কথা বলে এত কথাবার্তা বলেন, তারা যখন অন্যের ছাগল চুরি করেন, নিজেদের বন্ধুর মেয়ের ছাগল চুরি করে জবাই করে খেয়ে ফেলেন, তারপরে তারা যখন হাঁসের মাংস খেতে গেলে ওয়েস্টিনে যান কিন্তু ওই নীলা মার্কেটে যান না, কারণ তাদের উন্নতি হয়েছে, যারা হঠাৎ করে বড় ভাইদের দেওয়া গাড়িতে চড়তে শুরু করেন এবং তারপরে দেখা যায় বড় ভাইরা সত্যত্যাগ করে গাড়ি দিয়ে দিয়েছেন, এই বড় ভাইদের চেহারা আমরা দেখতে পাই না। যারা আবার আলোচনা করতে গিয়ে বলেন আরো কিছু বড় ভাই তাদের আছে, যারা তাদেরকে বলেছিল আমাদের কথা যদি শোনো 29 সাল পর্যন্ত থাকতে পারবে, তাহলে এদের কথায় সংস্কার, এটা মানুষ বিশ্বাস করে না। এটা যত যাই বলুক, বিশ্বাস যদি তাদের করাতে হয় সংসদে গিয়ে আলোচনা করুক। আলোচনার সময় তো শেষ হয়ে যায় নাই, প্রয়োজনে আবার নতুনভাবে সংশোধনের প্রস্তাব আসবে, প্রয়োজনে নতুনভাবে সংস্কারের প্রস্তাব আসবে, সেটা হবে। কিন্তু সংসদকে বাদ দিয়ে ওই আমরা বসে যমুনার ড্রয়িং রুমে বসে ইউনূস স্যার এবং আলী রিয়াজের কথায় বাংলাদেশ বদল হয়ে যাবে, তাইলে এই 18 কোটি জনগণের কোনো মূল্য থাকে না। 18 কোটি জনগণের মধ্যে অধিকাংশ ভোট দিয়েছে বিএনপিকে, এবং বিএনপি তাদের ভোটারদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই অনুযায়ী দেশ চালাক। তারা যদি ব্যর্থ হবে আমরা তাদেরকে ভোট দিয়ে সরিয়ে দিব। ভোট আছে তো, বরং ভোটটা ঠিক মতো করুক। ভোট যদি ঠিক মতো করে তাহলে এই কোনো স্বৈরাচার টিকে না, কারণ ভোটে গিয়ে আমরা রায় দিয়ে দিতে পারি যে তুমি আসো তুমি নাই।
এবং অত্যন্ত ক্ষমতাবান একজন ব্যক্তির সঙ্গে আমার কথা হচ্ছিল। আমি তাকে বলছিলাম পরিকল্পনা করেন, উনি বললেন 5 বছরই তো আমাদের মেয়াদ। আমি বললাম যে 5 বছর কেন মেয়াদ হবে? বলে ভোটে তো চলে যেতে হতে পারে। তো এই মানসিকতা যদি মাথায় থাকে তাহলে তো স্বৈরাচার হয় না, কারণ 5 বছর পর চলে যাইতে হইতে পারে। এটা ভাবছেন, কেউ ভাবছেন যে 5 বছর পর্যন্ত আমার মেয়াদ? স্বৈরাচার তো জীবনও চিন্তা করে না 5 বছর মেয়াদ। স্বৈরাচার চিন্তা করে আমি যাবো না যতক্ষণ মধ্যে আমাকে না নামায়। তো এই মানসিকতার পরিবর্তনটা বেশি জরুরি। এবং স্বৈরতন্ত্র তাড়ানো হয়েছে যারা দাবি করেন তাদের নিজেদের মধ্যে অনেক স্বৈরতান্ত্রিক অ্যাটিটিউড আছে। তার মধ্যে একটা হচ্ছে তাদের কথা পছন্দ না হলে আমাদের কথা তারা আমাদেরকে ট্যাগ দিয়ে দেন, তারা আমাদেরকে এইটা বলেন সেটা বলেন, অমুক বলেন তমুক বলেন, পুরনো ছবি বের করে এনে বলার চেষ্টা করেন এই ছবি উনি কেন তুলেছিল, তাই তো উনি দোষর। আর তারা যে বড় বড় বক্তৃতা দিয়েছিল, ছবি তুলেছিল, ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল, পিছনে ছবি রেখে সেই ছবির সামনে দাঁড়িয়ে নিজেদেরকে সৈনিক ঘোষণা করেছিল, সেটা কোনো সমস্যা না। টকশোতেও গিয়েছে। হ্যাঁ, তারা হাঁসের মতো, এটা রাজ্জাক আমাকে একদিন বলছিলেন যে হাঁস হইতে হয় কিরকম, বন্যা যতই হোক পানি যতই বেরোক হাঁসের ভয় কি? হ্যাঁ, হাঁস ঝাড়া দেয় আর পানি ঝরে যায়। তো ওনারা হাঁসের মতো হয়ে গেলেন আর হাঁসের মাংস খেলেন, আর আমরা হয়ে গেলাম গরু, কারণ আমরা গরুর মাংস খাই। ব্যাপারটা এরকম না। আভেনা রাজ্জাকি, আমি আর কি বলবো বলেন? এই দুদু ভাই যা বললো আর তুষার যা বললো, এরপরে বলার কি থাকতে পারে? তবু দেখি কিছু সংযোজন বিয়োজন করা যায় কিনা। এই বিষয়টাই বলি, যে দুইটা বিষয় তারা বলছে। সে যে কথাটা বলছে তুষার আমি সমর্থন করি, কারণ সাধারণ লোক বলতে ধরেন এখানে আমরা 3 জন লোক আছি, আপনার সহযোগী ধরি, আপনি ধরলামই না, আপনি অ্যাঙ্কারিং। এই 3 জনের মধ্যে তুষার আর দুদু ভাই একটু অসাধারণ লোক, টিভি ব্যক্তিত্ব, বহুদিন ধরে পরিচিত, দামি দামি জায়গায় খাবার দাবার খায়, নিজে কিনা খাক বা না খাক দাওয়াত দিয়ে খাওয়ায়। যেমন প্রাইম মিনিস্টার খাওয়াইতে পারে বা মুখে খাওয়াইতে, নানান জায়গায় খাওয়াইতে পারে। তারপরে ধরেন দুদু ভাই দীর্ঘদিন ধরে পাওয়ারের ভিতরে আছে, পাওয়ারের ভিতরে মানে ওই রাজ্যের ভিতরে, এটা অসাধারণ। কারণ এই কথাগুলা ওনাদের জন্য না, তুষার জীবন, এটা সাধারণের জন্য, আমার জন্যে। যেমন ধরেন হাম, টিকা, চিকিৎসা, এটা নিয়ে ভাববে কি আমি না সরকার? সরকারকে ভাবতে হবে। এরপরে যদি তেল সমস্যার সমাধান, ভাবতে হবে সরকারকে। একদিকে সরকার বলছে তেলের কোনো সংকট নেই, অন্যদিকে শত শত গাড়ি লাইন দিয়ে আছে, আপনারা নিজেরা দেখতেছেন। তাহলে কি তেল নাই? আবার আপনার বিদ্যুৎ মন্ত্রী বলছে কি যে পাম্প থেকে তেল চোরাচালানি হয়ে যাচ্ছে বলছেন। তো বিষয়টা কি দাঁড়ায়? আপনি কি একটু বলেই শেষ? চোরাচালানি হইল বলে শেষ? হ্যাঁ, অবশ্য সম্প্রতি আমি দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, হোম মিনিস্টার একটা নির্দেশ দিচ্ছে, যদি মজুদদার কেউ থাকে তাদেরকে বিরুদ্ধে অ্যাকশন নাও। এটা ভালো স্টেপ। এখন আসেন যে পাশাপাশি আপনি যদি বলি আমরা যে বিরোধী দল যে ওয়াকআউট করতেছে বা আন্দোলন করতেছে, যেসব বিষয় নিয়ে কথা, দুদু ভাই কিছু কথা বললেন, যে কথাটা আমি বললাম, আমি কিন্তু বলছি একটা ভিন্ন আসপেক্ট। আমি কিন্তু বলছি রাষ্ট্রপতির দায়িত্ব ছিল আমন্ত্রণ জানানোর এই পরিষদকে, সেইটা উনি 30 দিনের মধ্যে জানান নাই, সেটার কৈফিয়ত রাষ্ট্রপতি করতে পারেন কি? অফকোর্স উনি তো করবেন, এখানে বলাই তো আছে এই যে সংসদ, এই যে রাষ্ট্রপতির যে আদেশটা, যার ভিত্তিতে এই নির্বাচনটা হইলো। এবারে এই নির্বাচন যেটা হয়েছে সংসদ মোতাবেক হয় নাই, সংবিধান মোতাবেক হয় নাই, রাষ্ট্রপতির আদেশ মোতাবেক। কেন বলছি? এটার 2 নম্বর সংজ্ঞায় আছে। আদেশ কি সংবিধান সম্মতভাবে হয়েছিল? শুনেন না, আমি বলতেছি তো, সেটার জবাবও দিচ্ছি। সংবিধান মোতাবেক বিষয় না তো, রাষ্ট্রপতি আদেশ দিচ্ছেন, উনি কিভাবে করবেন? কারণ নির্বাচনের সময় পার হয়ে গেছে, সংবিধানের মধ্যে নাই, সে কারণে এই আদেশ দিতে বাধ্য হয়েছে। কেন বলছি? এই আদেশটার মধ্যে আছে, দেখবেন 2 নম্বর অনুচ্ছেদ নিও, ওখানে বলা আছে সংসদ নির্বাচন কি। সংসদ নির্বাচন অর্থ এই আদেশ জারির অব্যাহতি পরে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। এবারে যে নির্বাচনের তফসিল হয়েছে, এটা হয়েছে আপনার, এই আদেশটা হয়েছে আপনার 13ই নভেম্বর 2025। আপনি খুব ভালো করে খেয়াল করবেন, 13ই নভেম্বর 2025 এই আদেশটা রাষ্ট্রপতি দিছেন, আর তফসিল দিছে 19শে নভেম্বর 2025। তার মানে কি এই আদেশটার পরে তার ভিত্তিতে নির্বাচন হয়েছে। কেন এটার ভিত্তিতে নির্বাচন হইতে হইল? এই সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই বইলা টাইম শেষ হয়ে গেছে। এই নির্বাচন, এই সংবিধান মোতাবেক নির্বাচন হওয়ার কথা ছিল সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে। নোটিট আমি বানাই বলছেন, এটা
23 অনুচ্ছেদ মোতাবেক। এখন সেটা সংসদ ভেঙে গেছে যেদিনই 6 তারিখ, 8 তারিখে ওত নিছেন অন্তর্বর্তীকালীন সরকার। সেই মোতাবেক 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল, সেটা যেহেতু হয় নাই, তারপরে এই সংবিধান আর বলা নাই যে 2026-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এটা বলা নাই বিধায় আপনি নির্বাচনটা করবেন কিভাবে? সেই নির্বাচন হয়েছে এই রাষ্ট্রপতির আদেশের ভিত্তিতে, এবং এই আদেশের ভিত্তিতে নির্বাচন হয়েছে এবং একই দিনে গণভোট হয়েছে। তো একই দিনে সংসদ নির্বাচন হইল। এই সংসদ নির্বাচন আমি আবারও বলছি সংবিধান মোতাবেক হয় নাই, এই সংবিধান মোতাবেক হয় নাই। তাহলে এই আদেশ মোতাবেক যদি সংসদ নির্বাচন হয়, এই আদেশ মোতাবেক সংসদ নির্বাচন বৈধ হয়ে যাবে আর গণভোট অবৈধ হয়ে যাবে কি কারণে, কোন যুক্তিতে? রাষ্ট্রপতি কেন 30 দিনের মধ্যে ডাকলো না? উনি তো সংসদ অধিবেশন ডাকলেন, উনি পরিষদের অধিবেশন ডাকলেন না। আমি আবারও বলছি, এটার কৈফিয়ত কি? এটার কৈফিয়ত রাষ্ট্রপতিকেই দিতে হবে। এখন আসেন, রাষ্ট্রপতি দিতে পারেন কি পারেন না একটা কথা আসছে। আমি এটা নিয়ে আর কোনো কথা নাই, কারণ এই আইনের ফলাফল চলে আসছে। এই আইন এখন অকার্যকর, এই আদেশ অকার্যকর, আপনি বললেও আর না বললেও, কারণ এই আদেশের ভিত্তিতে সংসদ নির্বাচন এবং গণভোট দুটোই হয়ে গেছে। কাজে এই আইন আর কার্যকর নেই, এগুলি অবান্তর আলাপ। কিন্তু আপনি ফল একটা, আপনি সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতা টেক ওভার করলেন, কিন্তু গণভোট করবেন না। এখন সংস্কার আর সংশোধন নিয়ে লড়াই হচ্ছে। সংস্কারের পক্ষে ভোট দিচ্ছেন, কথার কথা বলছি। আজকে যদি বিএনপি, এত জটিলতা হওয়ার দরকার তো ছিল না, বিএনপির লোকে না ভোট দিলেই তো না ভোট ফেল করতো। আমি তর্কের খাতিরে বলছি, তাহলে তো গণভোট না হয়ে যেত, না হলে তার কোনো কথাই ছিল না, সমাধানটা ওখানেও করতে পারতাম। আমি সেই বিতর্কে যাচ্ছি না। তাহলে আপনি এখন এটা মানছেন না কেন? এইবার আসেন, রাষ্ট্রপতি পারেন কিনা। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং পার্লামেন্টে বলছেন কি, যে আমি এই আদেশের স্বাক্ষর হওয়ার পর আমি তাকে প্রশ্ন করেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতিকে জানতে চেয়েছেন আপনি স্বাক্ষর করতে পারেন কিনা। উনি জবাবে বলেছেন, আমি পারি না, আমাকে পারাচ্ছে। আমাকে পারাচ্ছে মানে কি? জোর করে করা হচ্ছে, কি বাধ্য করা হচ্ছে, প্রেশার দিয়ে করানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে কিনা আমরা জানি না। তাহলে এমন রাষ্ট্রপতি আমার দেশে বসবাস করেন যাকে দিয়ে পারানো যায়, যে তাহলে কি উনি, যারা তাকে ভয় দেখাইছে, আমাদের নৈতিক দায়িত্ব রাষ্ট্রপতির কাছ থেকে সেই বিষয়গুলোকে তদন্ত করে বের করে এনে স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাকশন নেওয়া উচিত। তাকে বাধ্য করেছে কে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, রাষ্ট্রপতি শপথ নিলেন আমি সমস্ত ভয় ভীতির ঊর্ধ্বে থেকে সংবিধান রক্ষা করব। তাহলে আপনাকে দিয়ে যদি পারানো হয়, তাহলে আপনি কি রাষ্ট্রপতি পদে থাকতে পারেন? আপনি কি সেটা পারেন? আপনি কি সংবিধানের লঙ্ঘন করছেন কি না? যে আপনি তো শপথ নিয়ে এখানে বসছেন, তাহলে আপনি কেন এই শপথ ভঙ্গ করলেন, সেটারই বা কৈফিয়ত কি? তৃতীয় বিষয় হইল, আর তৃতীয় বিষয় আমার বলার দরকার, আমি এই দুইটা বিষয় থাকতে চাই। ইমিডিয়েটলি আমরা জানতে চাই তাকে ভয়ভীতি কে দেখাইছে, আর উনি ভয়ের কারণে স্বাক্ষর করতে পারেন কি না। আর যদি না পারেন, তাহলে ভয়ের কারণে পারলে এই যে আপনি এই ভয়টা কোথায় চলে গেল? আপনি তো 30 দিনের মধ্যে পরিষদের অধিবেশন ডাকলেন না, এখন ভয়টা আপনার কোথায় চলে গেল? এখন আপনি ভয় পাচ্ছেন না কেন? এখন ভয়টা আপনার কোথায় চলে গেল? এই সমস্ত প্রশ্নের সমাধান এবং উত্তর আমরা চাই। জনাব শামসুজ্জামান দুদু, রাষ্ট্রপতির কিসের ভয়ে? আসলে কি তিনি ভয়ে ছিলেন? কোনো ভয় নেই। এটা যেটা আমি মনে করি যে ভয়, তাহলে ভয়, যেমন আইন আদালত খোলা আছে, সংবিধানের ব্যাখ্যাদাতা সুপ্রিম কোর্ট। কোনো যদি ব্যত্যয় ঘটে থাকে, যে কোনো উপেক্ষিত ব্যক্তি কোর্টে যেতে পারে। এমনকি সুপ্রিম কোর্টও যদি মনে করে সমমত নিজের থেকে তারা এটা বাতিল করবে অথবা রাখবে অথবা ব্যাখ্যা দেবেন, এটা তারা করতে পারে। বাংলাদেশে বিখ্যাত কিছু সংবিধানবিদ আছেন যারা পলিটিক্যাল, আমি বলছি না, আইনজীবীদের মধ্যে আছে বা অন্যান্য ক্ষেত্রেও আছে। এরা সংবিধানের পরিপন্থী হলে এটা তারা কার্যকর হোক না হোক, তারা তাদের মতামত ব্যাখ্যা করে। এবং পলিটিক্যালও যারা রাজনীতির সঙ্গে আছে, দলের সঙ্গে আছে বা পেশাজীবী হিসেবে আছে, তারাও বলে যদি সেই ধরনের গুরুতর ঘটনা ঘটত, তাহলে এই জিনিসগুলো ছাড় পেয়ে যেত বাংলাদেশের ক্ষেত্রে। এটা আমার কাছে মনে হয় না। যেমন আমি বলি যে সংবিধান যেমন মোতাবেক চলবে কি চলবে না একটা সরকার, যেমন
কর্তৃত্ববাদী শাসনে সংবিধানকে সামনে রেখে তারা যত অপকর্ম, শুধু আমার দেশে না, পৃথিবী যেখানেই কর্তৃত্ববাদী সরকার এসছে, তারা সংবিধানকেই সামনে রেখে অপকর্মগুলো করছে। কিন্তু সেই অপকর্ম সংবিধান অনুমোদন করে না, কিন্তু গায়ের জোরে সেটা তারা চালিয়ে নেয়। যেমন হিটলার, ও কিন্তু নির্বাচিত সরকার ছিল, খুব জনপ্রিয় সরকার ছিল, উনিও ব্যক্তিগতভাবে খুব ভালো বক্তা ছিলেন, কিন্তু শুরুটা যেভাবে তার মানে জার্মানিতে হয়েছিল, কিন্তু পরবর্তীতে জগৎ বিখ্যাত মানে হিটলার মানে তো কর্তৃত্ববাদ, মানে এটা তার নামের সঙ্গে যুক্ত হয়ে গেছে। বাংলাদেশের ক্ষেত্রেও অনেক জনপ্রিয় রাজনীতিবিদ এসছেন এবং তাদের শাসনকাল যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি, তার ঠিক বিপরীত ক্ষেত্রে। যেমন আমাদের প্রারম্ভে মানে শুরুতেই যা হতে পারতো আমাদের দেশে, মানে এটা কিন্তু খুব ভাবা যায় না যে গণতন্ত্র স্বাধীনতার জন্য যুদ্ধ করছে একটা জাতি, এবং সেটি ময়দানেই তারা অর্জন করছে। ভারতের মতো, পাকিস্তানের মতো বা দক্ষিণ পূর্ব এশিয়ায় কোনো দেশ যুদ্ধ করে বাঙালিদের মতো বা এই যে বাংলাদেশিদের মতো এরকম স্বাধীনতা অর্জন করেনি, যেটা এই দেশে করছে। সেহেতু তারা ঠিক রাজনীতি, গণতন্ত্র, সংবিধান বোঝে না, এটা বলা ঠিক হবে না। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা সংবিধানের বাইরে চলে গেছি এই 54-55 বছরে। সমালোচনা করার আমাদের অনেক জায়গা আছে, কিন্তু সর্বশেষ যে জায়গায় আমরা এসছি, এখন যে জায়গাটায় আছি, সেটা সমন্বিত উদ্যোগে যদি আমরা অতীত আর ভবিষ্যৎ সামনে রেখে এগোতে পারি, তাহলে আমাদের এই যে মানে তরুণরা যে আত্মহত্যা দিয়ে এবং তরুণদের সঙ্গে মানে কি বলবো, শিশু, তাদের বাপ মা, প্রতিবেশী, বৃদ্ধ সবাই কিন্তু রাস্তায় নেমে এসছিল, এবং এর পিছনে বলে না 36 দিন 5036 দিন, অর্থাৎ 20 বছরের একটা লড়াই ছিল। সেই লড়াইয়ে কত গুম হয়েছে, কত জেল খাটছে, কত মামলা, সেগুলো আমরা সবাই জানি। সেহেতু আমরা কিন্তু সবাই দেশবাসী, আমি মনে করি এমন একটা জাতি, আমাদের বীরের জাতি, আমাদের অনেক ফল্ট আছে। আমাদের এই মানে সৃজনশীলতা, রাজনীতির সর্বোচ্চ ধাপ, এটা আমরা আমাদের জাতি এটা প্রমাণ করছি। সমালোচনা করব, কিন্তু সেই সমালোচনার বাইরেও যে আমাদের অনেক অর্জন আছে বাঙালি জাতি হিসাবে, সেটা আমি করতে পারি না। সেই জন্য আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা যে সুযোগটা এখন পেয়েছি, বিশেষত বিএনপি এখন যে সরকার আছে, এখনো ক্যাটাগরিলি সমালোচনা করা বা ওইভাবে আসছে না, কারণ বয়স 1.5 মাস, হয়তো আস্তে আস্তে সাফল্য ব্যর্থতা সামনে আসবে। তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রধানমন্ত্রী নতুন, ইলেকশন নতুন, বিরোধী দলের নেতা নতুন, সবাই কিন্তু এই অধিকাংশই নতুন, হ্যাঁ, এবং পার্লামেন্টের বড় অংশটা নতুন। সেহেতু এই প্রজন্ম যে নতুনত্ব, যে অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ পুনর্গঠনে এগিয়ে যাবে, এটা আমি দৃঢ়ভাবে এখনো পর্যন্ত কার্যক্রম যেটা জনাব তারেক রহমান সাহেবের, এটা খুব উল্লেখযোগ্য বলে আমার কাছে মনে হয়েছে। সেই জন্য আমরা সেই আশাটা রাখতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তার আব্দুল নূর তুষার। আপনার কাছে জানতে চাই, দীর্ঘমেয়াদের সংবিধান নিয়ে বারবার পরিবর্তন, এটি কি রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ হচ্ছে কিনা? সংবিধান কোনো এমন গ্রন্থ না যেটা পরিবর্তন করা যাবে না। সময়ের প্রয়োজনে, জনগণের দাবির প্রেক্ষিতে সংবিধানে পরিবর্তন আসতে পারে, তবে রাষ্ট্র পরিচালনার কিছু মূলনীতি থাকে এবং রাষ্ট্র যে নীতিগুলির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় সেইগুলিকে নিয়ে খুব বেশি নাড়াচাড়া করলে যেটা হয় যে একটা ট্রেন মনে করেন লাইনে চলছে, কিন্তু লাইনটা আঁকা বাঁকা, সেক্ষেত্রে ট্রেনটা লাইনচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় লাইনচ্যুত হয়। আর পৃথিবীর কোনো রাষ্ট্রই তার মৌলনীতিতে ঘন ঘন পরিবর্তন আনে না। তো সেই অনুযায়ী আমি মনে করি যে অতিরিক্ত সংবিধান নিয়ে নাড়াচাড়া করতে গেলে অনেক সময় ভুল হয়ে যেতে পারে এবং সেই ভুলের মাসুল শেষ পর্যন্ত জনগণ দেয়। কিন্তু যে জায়গাটিতে একটি সমস্যা হচ্ছে সেটি হচ্ছে যে একটি অবৈধ কাজ আর একটি প্রসেসের কারণে একটি কাজ যেটি বৈধ কিন্তু সেটাকে অবৈধ বলা, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। যেমন মনে করেন আমি বিরিয়ানি খেতে চাই, বিরিয়ানি রান্নার প্রক্রিয়া ঠিক আছে এবং বিরিয়ানিও তৈরি হয়েছে, কিন্তু এটা দেরিতে হয়েছে, আজকে খেতে চেয়েছি 3 দিন পরে হয়েছে। এতে করে কিন্তু বিরিয়ানি ছাড়া অন্য কিছু হয় না,
প্রক্রিয়াটাও ঠিকই আছে, শুধু দেরি হয়েছে। এই বিষয়টিকে যত যত সহজভাবে দেখা সম্ভব, কিন্তু মনে করেন কোন একটি জায়গাতে বিরিয়ানি তৈরির কোনো আইনই নাই, বিরিয়ানি বানানো যাবে না, বিরিয়ানি কেমন করে বানায় ওইটা বলা নাই কোথাও, কিন্তু আমরা ওইটা বানিয়েছি, তাহলে কিন্তু ওইটা ঠিক নাই। গণভোট এই বিষয়টা আমাদের সংবিধানে ছিল না, এটা সরিয়ে ফেলা হয়েছিল এবং এটা সংসদেই করা হয়েছে। কাজটা ঠিক হয়েছিল না ভুল হয়েছিল সেটা পরের কথা, কিন্তু সংবিধানের পদ্ধতি মেনেই এটাকে অপসারণ করা হয়েছে। এটা আবার ফেরত আসতে পারে। কিভাবে আসতে পারে? একটা হলো সংসদ এটাকে আলোচনা করে আবার ফেরত আনতে পারে, অথবা কোর্ট বলতে পারে যে এই সিদ্ধান্তটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ছিল, এটা করা ঠিক হয় নাই। এই দুইভাবে। ফলে গণভোট যেটি হয়েছে সেটি কিন্তু আসলে সংবিধানে নাই এমন একটি আদেশ রাষ্ট্রপতি দিয়েছেন। রাষ্ট্রপতির এখতিয়ারই নাই যেটা সংবিধানে নাই সেটা বলা, কিন্তু নির্বাচন সংবিধানে আছে। 300 আসন হবে এটা বলা আছে, নির্বাচন কিভাবে হবে এটা বলা আছে, এবং সেই সাংবিধানিক পদ্ধতি মেনেই নির্বাচন কমিশন তৈরি করা হয়েছে। মানে সবই বিরিয়ানি বানানোর নিয়ম অনুযায়ী করা হয়েছে, বিরিয়ানিটা তৈরি হয়েছে। এখন যদি কেউ বলে দেরিতে বিরিয়ানি তৈরি হয়েছে এই জন্য এটা অবৈধ, এইটা একটা যুক্তি। কিন্তু যে দেশে বিরিয়ানির কোনো আইনই নাই সে দেশে আপনি বিরিয়ানি বানিয়েছেন, দুই জিনিস। দেশের আইনে প্রচলিত কোনো সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো পরিষদ নাই, আর এই পরিষদে যেতে গেলে শপথ নিতে হবে এটাও বলা নাই। একটা শপথ পয়দা করা হয়েছে এবং একটা সংবিধান সংস্কার পরিষদ পয়দা করা হয়েছে একটা অবৈধ গণভোটের ভিতর দিয়ে, যে গণভোটটার কোনো বৈধ ভিত্তি নাই। এবং এটা রাষ্ট্রপতি করেছেন, এবং রাষ্ট্রপতি যদি মুখে বলে থাকেন তাকে জোর করে করানো হয়েছে। রাষ্ট্রপতি তার হয়তো কোনো জায়গাতে শপথের ব্যর্থ হয়েছে, কারণ তাকে কেউ জোর করলে উনি অনুরাগ বিরাগ ক্রোধ বা কারো চাপের মুখে তো ওনার সিদ্ধান্ত নেওয়ার কথা না, উনি নিয়েছেন, এটা নিয়ে আমরা আলাপ করতে পারি। কিন্তু উনি এটা স্বীকার করা মানে কিন্তু এটাই যে চাপের মুখে আমি এটা করেছি, সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে, ব্যাপারটা তো নাও হতে পারে। আর রাষ্ট্রপতিকে বলেছেন কিনা ওনাকে চাপ দিয়ে করা হয়েছে আমি এটা জানি না, কিন্তু রাষ্ট্রপতির উপর যে চাপ প্রয়োগ করা হয়েছিল এই বিষয়ে তিনি বলেছেন। তো যে লোকগুলি সংবিধানকে সংস্কার করতে চায় সেই লোকগুলি সাংবিধানিক প্রধান একটি রাষ্ট্রের রাষ্ট্রপতিকে অপমান করে, আবার তাকে দিয়ে জোর করে কাজ করায়, আবার যেটা সংবিধানে নাই সেটা তাকে দিয়ে লেখায়, আবার তারা আবার ওই সংবিধানের রেফারেন্সে ক্ষমতায় আসে। তো স্বৈরতান্ত্রিক আচরণটা কে করলো? এই পুরো ব্যাপারটা স্বৈরতান্ত্রিক আচরণ হলো না? ওনারা জনগণের অভিপ্রায় বিপ্লবের দোহাই দিয়ে একটা স্বৈরতান্ত্রিক আচরণ করছেন। তো কেউ স্বৈরতন্ত্র করে চেতনার দোহাই দিয়ে, কেউ স্বৈরতন্ত্র করে বিপ্লবের দোহাই দিয়ে, কিন্তু বাংলাদেশে এইসব দোহাই দিয়ে কোনো কিছু করার সুযোগ নাই, কারণ সংবিধান আমরা আছে। একবারে শেষ পর্যায়ে কারণ সংবিধান আছে। তাহলে সংবিধান যেসব ক্ষেত্রে মানা হয় নাই সেই সব জায়গাতে সংসদে আলোচনা করা হোক, এবং সংসদ যে সিদ্ধান্ত দিবে সেটাই সিদ্ধান্ত। কারণ সংবিধানকে আপহোল্ড করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতির, সংসদের, আদালতের এবং আমরা একবারে শেষ সাংবিধানিক পর্যায়ে- প্রতিষ্ঠানগুলির। তারা যদি সেটাকে ঠিকমতো আপহোল্ড করতে না পারেন সেটা আরো কঠিন অন্যায়। আবহিনা রাজ্জাকি, সংবিধান নিয়ে এই স্বৈরতন্ত্রের শেষ কোথায় এবং সমাধানের কার্যকর পথ কি এই সংকটের? Very আমার simple. সময় আপনি- সর্বোচ্চ 1 মিনিট। সর্বোচ্চ 1 মিনিটের আর কি বলবো, যাই হোক। প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যখন নির্বাচনের পর 2/3 মেজরিটি কোনো দল পায়, 55 বছরের অভিজ্ঞতা, যতটুকু দেখছি আর যতটুকু ইতিহাস, 2/3 মেজরিটি পাওয়ার পর আমি নিশ্চিত করে বলে দিচ্ছি সে সমস্ত আইনের ঊর্ধ্বে উঠে যায়। তার জন্য কোনো আইন আর প্রযোজ্য নয়। আপনি যে সংবিধানের দোহাই দিচ্ছেন সেই সংবিধানে নাই। আমি আবারও বলছি সেই সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই। নির্বাচন হয়েছে এই অধ্যাদেশে, এই আদেশের ভিত্তিতে, সেটা আমি দেখাই দিলাম। 2 হচ্ছে 2/3 মেজরিটি পাওয়ার পর আপনি সব আইনের ঊর্ধ্বে উঠে যান, এবং বিরোধী দলের কোনো প্রয়োজন নাই পার্লামেন্টের ভিতরে কোনো সিদ্ধান্ত নেয়ার জন্যে। ওটা নাম কস্তে আপনি আলাপ করতে পারেন। আর সর্বশেষ যেটা আমি বলবো, যে আমি যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে, সংস্কার কথাগুলোকে বদল করে আপনি সংশোধনের দিকে যাচ্ছেন। সংস্কার মানে একটা বড় পরিবর্তন। 55 বছর পর একটা বড় পরিবর্তন হতেই পারে, কারণ 55 বছরের অভিজ্ঞতা। এবং এই সংস্কার নিয়ে কয়েকটা প্রশ্ন রাখছি। নাম্বার 1, ভাবটা এরকম, এই সংস্কার হইলে কি কালকে এই স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় চলে আসবে? নো। মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট হয়ে যাবে? নো। যদি বলেন দেশের কোনো ক্ষতি হবে? নো। যদি বলেন সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে? নো। বরং গণতান্ত্রিক প্রক্রিয়া মজবুত হবে। ক্ষতি হবে কার? যারা 2/3 মেজরিটি নিয়ে আজকে যেভাবে ক্ষমতা কুক্ষিগত করতে চাচ্ছেন, অতীতে যারা করেছে কুক্ষিগত করে, শুধু তাদের ক্ষতি হবে এবং অসংখ্য ধন্যবাদ গণতন্ত্র আপনাকে। মজবুত হবে, এবং এই কারণে এটা চাচ্ছে। এখানে শেষ করতে